সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বীর বাঙালির বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি অনেক চড়াই উচ্চাই পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে, হয়েছে উন্নয়নের রোল মডেল, নাম লিখিয়েছে উন্নয়নশীল দেশের কাতারে। আর এসবই হয়েছে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন সহযোগিতার সহায়তায় আগামীতেও আগাতে চায় বাংলাদেশ। তবে এবার একটি দেশকে খানিকটা হলেও দূরে ঠেলে দিতে চলেছে লাল সবুজের এই দেশটি। প্রশ্ন হচ্ছে, নতুন করে কোন দেশের দিকে ঝুঁকছে এবার বাংলাদেশ? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয়। 71 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় সে যুদ্ধের ক্ষত দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায়, অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে। তবে 1975 সালের 15 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা হয়। গেল প্রায় 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারের নাম হলো চীন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। 3 দিক থেকে দেশটির সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্য পণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল লাল সবুজের এই দেশটি। সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 25 সেপ্টেম্বরের ওই বৈঠকের ফলে ভারতকে খানিকটা হতাশ করেছে। সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন। বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, ডক্টর ইউনূস সরকারের সাথে চীন আরও বেশি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীনা সরকারও বিষয়টি নিয়ে খুবই আন্তরিক বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সোলার প্যানেলে চীনা বিনিয়োগ এলে সেটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হবে মাইল ফলক। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীন বলছে দেশটি পূর্ণ আস্থা রাখছে বর্তমান সরকারের ওপর। ইউনূস সরকারও বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও বিশ্বাস করে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বেইজিং ঢাকার সাথে সম্পর্ক বাড়াতে চায়। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বাড়াতে চায় তারা। চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দেবে বলে দেশটির তরফ থেকে জানানো হয়েছে। চীনের সোলার কোম্পানিগুলো বড় আকারে বিনিয়োগ করলে বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানা গেছে। অর্থাৎ অতীতের চেয়ে আগামীতে আরও বেশি চীনা বিনিয়োগ বাংলাদেশে আসছে বলেও জানা গেছে। অন্যদিকে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে শুরু থেকেই চীনের আগ্রহ রয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুড়িগ্রামে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। ভারতের অনীহা ও অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তার সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি। এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বিপুল আগ্রহ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকার মতো। এই অর্থায়নে রাজিও হয়েছে চীন। চীনের মাধ্যমে তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন হলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ।
এখন পর্যন্ত চীনের অর্থায়নে চলা প্রকল্পের মধ্যে সবচেয়ে দৃশ্যমান ও আলোচিত প্রকল্প কর্ণফুলী টানেল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হয়েছে এটি প্রথম। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে ৩.৪ কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ করে দিয়েছে চীন। টানেলের দুই প্রান্ত, একটি অংশ পতেঙ্গা, অন্যটি আনোয়ারা। এই টানেল সহজ করেছে কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ, সাশ্রয় করেছে সময়। 10,374 কোটি টাকায় চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই টানেলটি নির্মাণ করেছে। এতে চীন ঋণ সহায়তা দিয়েছে 5,913 কোটি টাকা। চীন এই প্রকল্পটি বাস্তবায়ন করলেও কর্ণফুলীর দুই প্রান্তে অন সিটি টু টাউন নির্মাণেও বিনিয়োগ করবে বলে জানা গেছে। $28 কোটি ঋণ সহায়তা চুক্তির আওতায় আনোয়ারায় 783 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন নির্মাণ কাজ এগিয়ে চলছে, যেখানে একসাথে 400 শিল্প কারখানা স্থাপন করবে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে চীনেও মজুরির দাম বাড়ছে, যার কারণে চীন থেকে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলোকেট বা স্থানান্তর করে বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আনতে চায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ চীন। বাংলাদেশে একক কোনো প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। আসার কথা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থেমে যায়নি এই প্রকল্পের কাজ। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই রেল সংযোগ দেশের দক্ষিণাঞ্চলের 23টি জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনতে যাচ্ছে। সবশেষ গেল 31 আগস্ট 2024 সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ 98% শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রুটে ঢাকা ভাঙা অংশে ট্রেন চলাচল শুরু হয় 2023 সালে। চলতি বছরের নভেম্বরেই ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই রুটের 20টি স্টেশনের মধ্যে ভাঙা জংশন ছাড়া সবগুলো শতভাগ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে 39,247 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে। রাজধানীকে যানজট মুক্ত করতে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প গ্রহণ করা হয়েছে। মেগা এসব প্রকল্পের মধ্যে ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেশ গুরুত্বপূর্ণ, যার শুরু বাইপাইলের ঢাকা ইপিজেড এলাকা থেকে, শেষ হচ্ছে চিটাগং রোডের কুতুবখালীতে গিয়ে, যার অর্থায়ন করছে চীন। এই প্রকল্পের কারণে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন রাজধানীর ভেতর প্রবেশ না করে চলে যেতে পারবে চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের জেলাগুলোতে। অর্থাৎ ঢাকার চিরচেনা যানজটে পড়তে হবে না আর। আবার ঢাকাতে দিনের বেলায় ট্রাক চলাচল নিষেধাজ্ঞা রয়েছে, এসবেরও ধার ধারতে হবে না আর। দিনের বেলাতেও শিল্পাঞ্চলের ট্রাক সহ সারা দেশের ট্রাক এই উড়াল সড়কের ওপর দিয়ে চলে যেতে পারবে। সবচেয়ে বড় সুবিধা মিলবে সাভার, গাজীপুর, আশুলিয়ার শিল্প কারখানাগুলোর। অল্প সময়ে এইসব কারখানার যানবাহনগুলো নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। বাইপাইল থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত দূরত্ব 44 কিলোমিটার। এটিও চীনা প্রকল্প, যেখানে 17,553 কোটি টাকা খরচ হচ্ছে। এদিকে ঢাকা বিমানবন্দর থেকে উড়াল সড়কটি চিটাগং রোড পর্যন্ত গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে। আর এই দুটি প্রকল্প চালু হলে দিনরাত রপ্তানিযোগ্য পণ্য নিয়ে চলাচল করতে পারবে কাভার্ড ভ্যান, লরি সহ যানবাহনগুলো। আর এই পথ পাড়ি দিতে লাগবে মাত্র 1 ঘন্টা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশের 30 জেলার 4 কোটিরও বেশি মানুষ উপকৃত হবে। রাজধানীর আফতাবনগরের কাছে দাসেরকান্দিতে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার। অত্যন্ত প্রয়োজনীয় এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও এই প্রকল্প নিয়ে আলোচনার কারণ রয়েছে। ঢাকা শহরে প্রতিদিন যে 2000 মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয়, তার 20 থেকে 25% শোধন করতে পারবে এই দাসেরকান্দি প্ল্যান্টে।
৩,৭০০ কোটি টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে চীনের এক্সিম ব্যাংক থেকে নেওয়া ঋণ ২,৩৬৬ কোটি টাকা। প্রকল্পটির উদ্দেশ্য রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, তেজগাঁও, কলাবাগান, হাতিরঝিল সহ আশপাশের এলাকার পয়ঃবর্জ্য সংগ্রহ করে তা শোধন করা। ৫০ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য শোধন করার ক্ষমতা রাখে এই প্ল্যান্টটি। এদেশে ভারতের অর্থায়নে রূপসা রেল সেতু সহ বেশ কিছু প্রকল্প রয়েছে। এসব প্রকল্প নির্দিষ্ট সময় শেষ না হওয়া, ভারতের বেশি সুবিধা নেয়ার কারণে এবার বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে সম্প্রতি বন্যার পানি ছেড়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে, কেননা তিস্তা পানি চুক্তির বিষয়টি নিয়ে ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছে তারা। আন্তর্জাতিক নদীর পানি বন্টনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে ভারত, বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে তারা। আবার সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানির জন্য ভারতের সীমান্ত রক্ষীরাই দায়ী। সব দিক থেকেই বাংলাদেশকে খানিকটা হলেও শোষণ করছে বলে মনে করছেন বাংলাদেশিরা। এসব নানান কারণে বাংলাদেশকে ভারত বিমুখ করে তুলেছে, আর সেই সুযোগ কাজে লাগিয়েছে চীন। বিশাল বিনিয়োগের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে দেশটি, এতে লাভবান বাংলাদেশও। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সাথে ভারতের বিমাতা স্বরূপ আচরণ ক্ষতি করছে বাংলাদেশকে। বাংলাদেশের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করার কারণে নতুন সরকার এবার ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মনে করছেন তারা। এতে খানিকটা হলেও বিপাকে পড়ছে ভারত, চাপে পড়বে মোদী সরকার। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।